এই দেশটা আরএসএস এর বাপের নয়। এই দেশ আরএসএস কে শত্রু বলে মনে করে, কারণ এই দেশ তৈরি হয়েছে স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে। এই আরএসএস স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল। এই আরএসএস ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিংদের সন্ত্রাসবাদী বলে। এই আরএসএস দেশদ্রোহিতা করে। যে এই রিপাবলিক বাংলা এই চ্যানেলটির দ্বারা ক্রমাগত যে ধরনের নিরন্তর সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করা হচ্ছে, সংবিধান বিরোধী প্রচার করা হচ্ছে, তাদেরকে একটি নিয়ন্ত্রণে বাঁধবার জন্য আদালত যেন নির্দিষ্টভাবে কিছু নির্দেশ পাশ করেন, সেই মামলাটি হয়তো মঙ্গল বুধবার থাকবে এবং সেখানে যাওয়া। আরএসএসের দুঃখের কারণ এটাই, এবং আরএসএস বারবার এটাই বলবার চেষ্টা করে যে মনুবাদী সংবিধান যদি হতো তাহলে ওদের পছন্দ হতো, মানে মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন, ঢোল গাওয়ার শূদ্র পশু নারী এসব হে তারঙ্কি অধিকারী। এটা মনুবাদী ধারণার, মনুস্মৃতিগতভাবে ধারণার এটা হচ্ছে ভিত্তি। আরএসএসও কীভাবে মেয়েদেরকে দেখেন বা মেয়েদের সম্পর্কে তাদের ভাবনা কি, গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের সব ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এত বড় বড় লেকচার দেয়, তারা বলতে পারবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সঞ্চালক কেন এখনও পর্যন্ত কোনো মহিলা হচ্ছেন না? ওনারা বলতে পারবেন, জবাব দেবেন যে কেন গত শতকে স্বাধীনতার এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও আরএসএসের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি? কেন হয়নি? জবাব তারা দেবেন। তারা কি জবাব দেবেন যে কেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা গান্ধী হত্যার পর নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সর্দার প্যাটেলের পায়ে ধরে তারা বলেছিলেন যে রাজনীতি করবেন না, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে তারা থাকবেন, সামাজিক কাজের সঙ্গে তারা থাকবেন, কিন্তু আবার তারা কেন রাজনৈতিক দল তৈরি করে রাজনীতির কথা বলছেন? আজকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে। আচ্ছা, ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে কালকে হাইকোর্টে একটা হিয়ারিং হয়েছিল, কি রায় বেরোলো? দেখুন, প্রথমত আমি আবার বলছি, ময়ূখ রঞ্জন ঘোষ কোনো ব্যক্তি হিসেবে নয়, একটি চ্যানেলের সঞ্চালক হিসেবে তিনি একটি মামলা করেছিলেন, যে মামলায় তিনি আমাদের রাজ্যে দুটি জায়গায় তার এবং তার চ্যানেলের বিরুদ্ধে হওয়া এফআইআরকে কোয়াশ করার জন্য হাইকোর্টকে আর্জি জানিয়েছিলেন। একই সঙ্গে ময়ূখ রঞ্জন ঘোষ বা তার চ্যানেল গত কয়েকদিন ধরে নিরন্তর যে উস্কানিমূলক বক্তব্য রেখে যাচ্ছিলেন এবং যে ধরনের কথা আমাদের দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে টার্গেট করে, সংবিধানকে ছোট করার জন্য, সংবিধানকে অপমান করবার জন্য ডেলিবারেটলি যে ধরনের বক্তব্য, রিয়াকশন তিনি সেখানে দিচ্ছিলেন, যা আমাদের এই দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মনিরপেক্ষ মানুষ তাদের আঘাত দিয়েছে। আমরা বলেছি যে এই ধরনের কোনো বক্তব্য একটি চ্যানেল তারা কখনো প্রচার করতে পারেন না। আপনারা যদি জানেন যে এই ধরনের যে মেন স্ট্রিম চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের দেশের স্যাটেলাইট চ্যানেল বিশেষত, তারা যে ম্যান্ডেটারি লাইসেন্স তাদের নিতে হয় সেটা হচ্ছে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশনস আইনের অন্তর্ভুক্ত যে নিয়মাবলী আছে তার মধ্যে তাদের পারমিশন নিতে হয়, লাইসেন্স নিতে হয়, তবে তারা একটা চ্যানেল রান করতে পারেন। সেই নিয়মের মধ্যে পড়ে প্রোগ্রাম কোড এবং অ্যাডভার্টাইজমেন্ট কোডকে মেনটেন করা। প্রোগ্রাম কোড মেনটেন করার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে দেশের আইন কানুন সংবিধান তাকে মান্যতা দেওয়া এবং তার পক্ষে কথা বলা। কোনো কিছু যদি তার বিরুদ্ধে গিয়ে বক্তব্য রাখা হয় এবং যদি দেখা যায় সেই বক্তব্যের ফলে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং আমাদের দেশের সংবিধান আক্রান্ত হচ্ছে, তাহলে অবশ্যই সেখানে হাইকোর্ট তার যে হাত সেটা তারা দিতে পারেন এবং হস্তক্ষেপ করার মধ্য দিয়ে তাকে নিয়ন্ত্রিত করতে পারেন। গতকাল হাইকোর্ট যেটা বলেছেন যে তদন্ত করবেন পুলিশ প্রতিটি এফআইআর। মোট জানা গেছে 5টি এফআইআর হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এর বাইরেও যদি কোনো এফআইআর হয়, সবকটা এফআইআরকে নিয়ে বিধাননগর সাইবার থানায় একটি তদন্তকারী অফিসারের নেতৃত্বে গিয়ে তদন্ত হবে এবং তাকে তদন্তে কোঅপারেট করতে হবে। অনলাইনে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং মাসে একদিন তাকে তারা ডাকতে পারেন এবং ডাকার পর তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এইটুকু অর্ডার হয়েছে এবং আমরা একটি গ্যাগ অর্ডারের জন্য বলেছি যে এই রিপাবলিক বাংলা এই চ্যানেলটির দ্বারা ক্রমাগত যে ধরনের নিরন্তর সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করা হচ্ছে, সংবিধান বিরোধী প্রচার করা হচ্ছে, তাদেরকে একটি নিয়ন্ত্রণে বাঁধবার জন্য আদালত যেন নির্দিষ্টভাবে কিছু নির্দেশ পাশ করেন, সেই মামলাটি হয়তো মঙ্গল বুধবার থাকবে এবং সেখানে যা অর্ডার আসবে দেখব আমরা। আচ্ছা, এই বিজেপি সমর্থকরা বা এই যে রিপাবলিক বাংলা কার্যত বিজেপিকে সাপোর্ট করে, এই যে যারা বিজেপিকে সাপোর্ট করে তারা এই কার্যত এই হিন্দু আর মুসলিমদের একটা বিদ্বেষ লাগানো কার্যত একটা চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এই বিভাজন সৃষ্টি করে শুধুমাত্র ভোটের জন্য কি তারা এইসব করতে চায়? আমি আবার বললাম
ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল যদি হিসেবে তাকে শুধু দেখতে যান তাহলে কিছু ভুল করবেন। ভারতীয় জনতা পার্টি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক আউটফিট, ওয়ান অফ দি পলিটিক্যাল আউটফিট। যে আউটফিট কাজ করে, যে আউটফিটের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের দেশে তথাকথিত হিন্দু রাষ্ট্র তৈরির নামে একটা বিভাজনের রাজনীতিকে প্রতিষ্ঠিত করা এবং তার মধ্যে দিয়ে তাদের ভোট ব্যাংক এবং রাষ্ট্র দখলের যে কাজ সেটা তারা করা, সেই কাজ তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের দিক থেকে তারা সফল। আমাদের দেশের বুকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে আমরা চিনি কিভাবে? স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গদ্দারি করা যে সংস্থা সংগঠন ছিল সেটি একমাত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সেটা মুচলেখা দেওয়া সাভারকার হতে পারে, সেটা গান্ধী হত্যাকারী নাথুরাম গডসে হতে পারে। এগুলো সবই কিন্তু ওই সময় থেকেই আমরা দেখেছি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তারা ব্যবহার করেছেন আমাদের দেশের শাসক শ্রেণী বারবার করে ধর্মকে ব্যবহার করবার জন্য এবং আমাদের দেশের সংবিধানকে আক্রমণ করবার জন্য। কারণ এই সংবিধান আরএসএস সংবিধান দ্বারা খুশি ছিলেন না। যদি আপনারা যখন গণপরিষদে আমাদের সংবিধান নিয়ে বিতর্ক হচ্ছে, দীর্ঘ বিতর্ক, সেই বিতর্কের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে তৎকালীন তাদের অর্গানাইজার পত্রিকায় সংবিধানে গণপরিষদে যখন গৃহীত হচ্ছে সেই সন্ধ্যায় ছাপা হয়েছিল যে এই সংবিধান প্রণয়নের ক্ষেত্রে আমাদের সংবিধান নির্মাতারা তারা আমাদের দেশের মনুবাদী চিন্তাভাবনা বা মনুস্মৃতিকে তারা গুরুত্ব দেননি। আরএসএসের দুঃখের কারণ এটাই, এবং আরএসএস বারবার এটাই বলবার চেষ্টা করে যে মনুবাদী সংবিধান যদি হতো তাহলে ওদের পছন্দ হতো, মানে মেয়েরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন, ঢোল গাওয়ার শূদ্র পশু নারী এসব হে তারঙ্কি অধিকারী, এটা মনুবাদী ধারণার মনুস্মৃতিগতভাবে ধারণার এটা হচ্ছে ভিত্তি। আরএসএসও কীভাবে মেয়েদেরকে দেখেন বা মেয়েদের সম্পর্কে তাদের ভাবনা কি, গত কয়েকদিন ধরে বিজেপি নেতাদের সব ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এত বড় বড় লেকচার দেয়, তারা বলতে পারবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন সরসাঞ্চালক কেন এখনও পর্যন্ত কোনো মহিলা হচ্ছেন না? ওনারা বলতে পারবেন, জবাব দেবেন যে কেন কত শতকে স্বাধীনতার এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও আরএসএসের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি? কেন হয়নি? জবাব তারা দেবেন। তারা কি জবাব দেবেন যে কেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যারা গান্ধী হত্যার পর নিষিদ্ধ হয়ে গিয়েছিল, সর্দার প্যাটেলের পায়ে ধরে তারা বলেছিলেন যে রাজনীতি করবেন না, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে তারা থাকবেন, সামাজিক কাজের সঙ্গে তারা থাকবেন, কিন্তু আবার তারা কেন রাজনৈতিক দল তৈরি করে রাজনীতির কথা বলছেন? আজকে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার সময় এসেছে। এই দেশটা আরএসএসের বাপের নয়। এই দেশ আরএসএসকে শত্রু বলে মনে করে, কারণ এই দেশ তৈরি হয়েছে স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে। এই আরএসএস স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছিল। এই আরএসএস ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, ভগৎ সিংদের সন্ত্রাসবাদী বলে। এই আরএসএস দেশদ্রোহিতা করে। এই আরএসএস বিজেপির লোকেরা আমাদের দেশের সেনাবাহিনীর, যখন আপনারা দেখলেন সেদিনকে কর্নেল সোফিয়া, তাকে পর্যন্ত সন্ত্রাসবাদীদের সাথে যুক্ত করে এই বিজেপির মন্ত্রী মধ্যপ্রদেশের কী ধরনের বক্তব্য রেখেছেন, এই ভারতীয় জনতা পার্টিকে কি আপনারা বিশ্বাস করবেন? এই ভারতীয় জনতা পার্টিকে আপনারা দেশপ্রেমিক মনে করবেন, যারা প্রত্যেক মুহূর্তে আমাদের দেশের সার্বভৌমত্বকে, দেশের সংবিধানকে আক্রমণ করে? অসভ্য বর্বর, জ্যোতিবাবু বলতেন অসভ্য বর্বরদের দল হচ্ছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি অথবা ভারতীয় জঙ্গলি পার্টি, তাদের কাজই হচ্ছে আমাদের দেশের সংবিধান বর্ণিত ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সংবিধান বর্ণিত গণতন্ত্র, তার ধারণাকে এবং ভারতের মূলগত ভিত্তির যে ধারণা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, তাকে আক্রমণ করা।